আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বিচার শুরু। মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন। রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। যেনতেন ভোটের বিপক্ষে জামায়াত, বলছেন গোলাম পরওয়ার। অগাস্টের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় তালিকাভুক্ত করেনি ইসি। এবং প্রবল বর্ষণ ও উজানের ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলায় বন্যা। বাঁধ ভেঙে ফেনী ও নোয়াখালীতে শতাধিক গ্রাম প্লাবিত। প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শুরু হল জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার। অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০২৪-এর জুলাই আগস্টের উত্তাল সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। তাতে প্রায় ১৫০০ মানুষের প্রাণহানির পাশাপাশি আহত হন প্রায় ২৫,০০০ মানুষ। মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষে শেখ হাসিনা ও তার অপরাধ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। ৩ আসামির বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছে। আগামী ৩রা আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। আর আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন। পরবর্তীতে তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, একজনের দায় স্বীকারে সবার দোষ প্রমাণিত হয় না। শেখ হাসিনার আইনি লড়াই এখনো শেষ হয়নি। ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। ২৪-এর গণ অভ্যুত্থানের ঠিক ১ বছরের মাথায় বিগত সরকারের প্রধান সহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলো। অভিযোগ গঠনের একদিন আগে জুলাই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন এই মামলায় যোগ করেছে নতুন মাত্রা। আর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য। তবে আইনি লড়াই শেষ নয়, সবেমাত্র শুরু, এমনটি জানিয়েছেন আসামি পক্ষ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বিচারকদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
চাকরির বয়স 25 বছর পূর্ণ হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি চাকরি আইন 2018 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলেও এতে উল্লেখ করা হয়। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১,৮২,১২৯। এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। অসম প্রতিযোগিতার মানসিকতা থেকে সরে এসে মেধার প্রকৃত মূল্যায়ন করায় এবার পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে বলে জানিয়েছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এদিকে ফলাফল প্রকাশের পরপরই নিজ নিজ প্রতিষ্ঠানে উল্লাসে মেতে ওঠেন কৃতি শিক্ষার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। এই উল্লাস সাফল্যের। শিক্ষা জীবনে প্রথম পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের দু চোখে হাজারো স্বপ্ন। টানা 10 বছরের অধ্যবসায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। যেহেতু জার্নিটা ছিল 10 বছরের, আফটার 10 ইয়ার্স ভালোভাবে স্কুল লাইফটা শেষ করা, এই জন্য অনেক ভালো। আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমি সারা রাত পড়ছি, আমার অনেক ভয় লাগছিল যখন আমি আসছি, এখন আমার অনেক খুশি লাগতেছে। আমার সাফল্যের কারণ আমার প্যারেন্টস, কারণ তারা সবকিছু ট্রাই করেছে যাতে আমার লাইফটা স্মুথ যায়। সে তার পজিশন ধরে রেখে এই জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 নিয়ে বের হলো এখন স্কুল থেকে। অন্যান্য বছরের মতো সরকার প্রধানের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের আনুষ্ঠানিকতা ছিল না এবার। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ 11টি বোর্ডের একযোগে প্রকাশিত ফলাফলে এবার কমেছে পাশের হার ও জিপিএ 5। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার রাজশাহী বোর্ডে সর্বোচ্চ পাশের হার 77.63%। এরপর রয়েছে যশোর বোর্ড 73.69%, চট্টগ্রাম 72.07%, সিলেট 68.57%, ঢাকা বোর্ডে 67.51%, দিনাজপুর 67.03%, কুমিল্লা বোর্ডে 63.60% এবং ময়মনসিংহ বোর্ডে 68.22%। সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09% ও কারিগরি বোর্ডে পাশ করেছে 73.63%। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাশের হার ও জিপিএ 5 কিছুটা কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। 11 বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার সবচেয়ে বেশি ভরাডুবি গণিতে। আগামীতে অকৃতকার্য হয়ে কোনো শিক্ষার্থী যাতে উচ্ছ্বাস বঞ্চিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিভাবকদের। এই বাদ্যযন্ত্রের শব্দের মাধ্যমে এ সমস্ত কৃতি শিক্ষার্থীরা তাদের এবারের সাফল্যের কথাই তুলে ধরছেন না। তারা বলছেন তারা উচ্চ মাধ্যমে এবং পরবর্তীতে উচ্চ শিক্ষায় এমন সাফল্য বারবার আনতে চান, যে সাফল্যের মাধ্যমে তারা শুধু সনদ অর্জন করতে চান না, তারা দেশ ও দশের জন্য নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান সম্ভব নয় এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশকে স্বাগত জানিয়ে ইসিকে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার ইস্যুতে ভিন্ন মত দেয়া মানে নির্বাচন বিরোধিতা নয়, মৌলিক ইস্যুতে সবাইকে একমত হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। এতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্রান্তিকালে মৌলিক ইস্যুতে সবাইকে একমত হবার কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, যেন তেন নির্বাচন নয়, তার মানে এই নয় জামাত নির্বাচন চায় না। আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তার আবার অপব্যাখ্যা হয়েছে। আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনুইন ইলেকশন চাই না। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। কারোর কোনো কথাই যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি। নির্বাচন যদি সংশোধন না হয়
তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। দেশের জনগণ ভোট চায়, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবেন। বিএনপি সংস্কারে বাধা তৈরি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি দাবি করেন, দেশের বড় সব সংস্কার বিএনপি করেছে। রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব আরো বলেন, জাতীয় ঐক্য হতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষার, পরমত সহিষ্ণুতা বজায় রেখে তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দলের 10ম দিনের জুলাই পদযাত্রা শেষে মাগুরায় এক পথসভায় তিনি কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো ছবিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দুপুরে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপি নেতাকর্মীরা। এর আগে সদরের ইছাখাদা বাজার থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সদর উপজেলার সামনে গাড়িবহর থেকে নেমে মাগুরা শহর অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শহরের ভাইনা মোড় চত্বরে এক পথসভায় অংশ নেন তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার তাগিদ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা চলে এসেছে আপনাদের দ্বারে দ্বারে। এই জুলাইয়ের যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই বিচারের দাবিতে সামনে এগিয়ে এসেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে পথসভা করে এনসিপি। সেখানে তাদের স্বাগত জানায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। পথসভায় জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হতে যাওয়া সমাবেশে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মনির হোসেন তপু, এটিএন বাংলা। একই সাথে দুটি দল শাপলা প্রতীক চেয়ে আবেদন করায় তা তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে কথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান নির্বাচন কমিশনের 8ম সভা। এতে আরপিও সংশোধন সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এখন থেকে প্রার্থীদের হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসেছে। এ সময় প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত না করার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17 জুনে নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি।
সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান ব্যালটের জন্য আবেদন করা যাবে অনলাইনে। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। এছাড়া বাড়ি বাড়ি হালনাগাদে 44,66,000-এর মতো বাদ পড়া ভোটার পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকায় তারা অন্তর্ভুক্ত হবে। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী সপ্তাহে সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে তিনি আশাবাদ জানান, জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ। এদিকে জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। 3 দিনের বিরতি শেষে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আবারও সংলাপে বসেন রাজনৈতিক দলের নেতারা। আলোচনার ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়। ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নীতিমালা এইসব সংলাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল মত দিলেও এখনও চূড়ান্ত হয়নি এর গঠন প্রক্রিয়া। একই সাথে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা নিয়ে নানা আলোচনা হলেও তাতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। জরুরি অবস্থা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারি দল বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তারপরে জরুরি অবস্থা বিধানটা এটাকে চালু করা দরকার। একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় তার দল। কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়, কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর কথাও জানান আলী রিয়াজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় ফেনীতে আজকের এইচএসসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে 63,860টি পরিবার পানিবন্দী। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজার বেড়াতে যাওয়া পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির লংদু দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী ও পরশুরামে নদীরক্ষা বাঁধের 20টি স্থানে ভেঙে 30,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি কিছুটা কমলেও জেলা সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে 63,860 পরিবার পানিবন্দী রয়েছে।
এরই মধ্যে এসব এলাকায় 466টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত দুদিনে 2 ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। এখানে এসে দেখি 3 নম্বর ভিউ সংকেত, বেশি ঢেউ যাচ্ছে না, খুব স্বাভাবিক ঢেউ আসছে। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আমরা পুলিশের সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং নিজেদের বিপদ এড়িয়ে চলুন। পটুয়াখালীতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত 3 দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো এখন ভাঙা যাইতে হয়। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কাছারিডোবা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের প্রায় 200 মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এদিকে ফেনী ও নোয়াখালীর বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা হয়। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা পরিষদের সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অদূর ভবিষ্যতে জাতীয় পার্টি বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ হবার আশাবাদ জানিয়েছেন সম্প্রতি দল থেকে বহিষ্কৃত নেতারা। এক নামে দেশে দ্বিতীয় কোনো দল থাকবে না জানিয়ে তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তারা। বলেন, আগামী 6 মাসের মধ্যে জাতীয় পার্টির মধ্যে অলৌকিক ঘটনা ঘটবে। দলের চেয়ারম্যান GM কাদেরের সিদ্ধান্তের প্রতিবাদে গুলশানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বহিষ্কৃত নেতারা। জাতীয় পার্টির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের নেতাদের সাথে ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকাও এতে একাত্মতা প্রকাশ করেন। প্রতিবাদ সভায় জাতীয় পার্টির সদ্য পদচ্যুত সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখেন। সাম্প্রতিক বহিষ্কারাদেশ অবৈধ ও অনৈতিক উল্লেখ করে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় পার্টির নেতা নির্বাচিত করার আহ্বান জানান তারা। কাউন্সিল ডাকেন, কাউন্সিলে ভোট করেন। গণতন্ত্র যদি বিশ্বাস করে তাহলে নির্বাচনে আসেন। আমি দেখতে চাই আপনি কয় ভোট পান। আমরা 2-1 মাস সময় পেলে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে আর 2টি জাতীয় পার্টি থাকবে না। মবের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মব করে কেউ রেহাই পাবে না, তবে প্রতিবাদ আর মবের ঘটনাকে এক না করার আহ্বান জানান তিনি। একই সাথে জনরোষ বন্ধে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সম্প্রতি দেশজুড়ে আলোচিত প্রসঙ্গ মব জাস্টিস। গ্রেপ্তারের আগে সাবেক সিইসি KM নুরুল হুদাকে অপদস্থ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে
ওই মবের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে হত্যা করা হয় প্রকাশ্যে পিটিয়ে। কোথাও কোথাও পূর্বের রাজনৈতিক বিরোধের জের ধরেও ঘটছে নানা বিক্ষোভের ঘটনা। বেসরকারি গবেষণা সংস্থা সানেম বলছে ৭১% তরুণ মনে করে মব জাস্টিসের ঘটনা দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। তবে মানুষের প্রতিবাদ বা জনরোষকেও মব বলে আখ্যা দেয়া হচ্ছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা ঘটনা ঘটলেই মব 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 হচ্ছে কি, তার কোনো ফেস থাকে না, তার কোনো পরিচিত ইয়ে থাকে না। কিন্তু অনেকে তো প্রোটেস্ট গ্রুপও আছে। প্রোটেস্ট গ্রুপ যদি 500-600 জন আন্দোলন করে, আপনি কি এটাকে মব বলবেন নাকি এটাকে আপনি প্রোটেস্ট গ্রুপ বলবেন? আমরা মবকে মব বলছি, জনরোষকে জনরোষ বলছি, প্রোটেস্টকে প্রোটেস্ট বলছি, যে যেটা হচ্ছে সেটা বলছি। বাংলাদেশের ইতিহাসে মব সব সময় ছিল, বাট আমরা জাস্টিফাই করছি না। এক ধরনের মব অ্যাটাক হয়নি। আপনি যেমন ধরেন শেখ হাসিনা যখন তার পার্টি অ্যাক্টিভিস্টদেরকে লগি বৈঠা নিয়ে ডাক দিল 2006-এর 28শে অক্টোবর, সেটা কি ভয়াবহ একটা বিষয়। তার মতে মব নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যেমন রয়েছে, তেমনি জনরোষ যেন তৈরি না হয় সেজন্য প্রকৃত অপরাধীদের বিচারেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই 15 বছর ধরে যারা অ্যাফেক্টেড হয়েছে তাদের মধ্যে তো ক্ষোভটা আছে। অনেকের মধ্যে কারো কারো মধ্যে টেন্ডেন্সি আছে আইনটা নিজের হাতে তুলে নেওয়ার, উনি দ্রুত রিভেঞ্জটা চাচ্ছেন। আমরা সবাইকে বলছি যে কেউ আইনটা নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো ক্ষোভ থাকে, আপনি যদি মনে এটা লেজিটিমেট হয়, আপনি কেস করেন, আপনি আপনার আইনের আশ্রয় নেন। প্রত্যেকটাই কেসের ক্ষেত্রেই চার্জেস গঠন হচ্ছে, এফআইআর দায়ের করা হচ্ছে এবং যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কেউ এগুলো করে পার পেয়ে যাবে সেটা নাই। কোনো মব ভায়োলেন্স আমরা মিনিমামও, আমাদের জিরো টলারেন্স এখানে। প্রেস সচিব মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সাথে সাথে নিয়ন্ত্রণে চলে আসছে মবের ঘটনাও। গত 11 মাসে বা পুলিশের যেহেতু কনফিডেন্স অনেক লো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আমরা দেখছি আবার সেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পেশা নার্সিং, অথচ দেশে প্রতিনিয়ত বাড়ছে নার্স সংকট। কম বেতন, সরকারি নিয়োগের অভাব সহ নানা কারণে এই পেশায় আসতে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। আগ্রহ ফেরাতে উদ্যোগ নিয়েছে নাটোরের প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান আমজাদ হোসেন চৌধুরী নার্সিং কলেজ। দক্ষ নার্স গড়ে তুলে দেশের সংকট দূর করে বিদেশেও পাঠাতে চান প্রশিক্ষিত নার্সদের। নাটোর থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রতি ৩ জন রোগীর বিপরীতে একজন নার্স থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সরকারিভাবে নিয়োগ কম হওয়া এবং সুযোগ সুবিধার অভাবে এ পেশার প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে তরুণ তরুণীরা। শুধু নিয়োগ নয়, কর্মপরিবেশ ও স্বীকৃতি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে উত্তরের জেলা নাটোরে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি নার্স তৈরিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। শুধু পাঠ্য বই নয়, আধুনিক ও আন্তর্জাতিক মানের ল্যাবের মাধ্যমে মিলছে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ। এছাড়াও থাকা খাওয়া সহ কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য রয়েছে চাকরির নিশ্চয়তা। আমাদের এখানে যেরকম পড়াশোনার মান অন্যান্য নার্সিং কলেজের তুলনায় অনেক ভালো। পড়াশোনার মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এখানে আমাদের ল্যাব ফ্যাসিলিটিও অনেক ভালো। ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু সুযোগ সুবিধা, ক্রাইটেরিয়া ফিলফিলাপ, তারপর সিলেবাস অনুযায়ী ক্রাইটেরিয়া যা দরকার সবকিছু আমাদের আছে। আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান উজভা চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অবদান রাখার পরও নার্সরা সেভাবে সামাজিক স্বীকৃতি পায়নি। সামাজিকভাবে নার্সদের একটা মর্যাদা দিতে হবে। নার্সদের বিদেশে পাঠানোর যে একটা সম্ভাবনা আসছে বর্তমানে, সেটার জন্য আমরা মনে করছি আমাদের আরেকটা বড় ইনস্টিটিউট করে সেখানে আরো বেশি নার্স গড়ে তুলে তাদেরকে বিদেশ উপযোগী করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিটেশন, একটা সার্টিফিকেট তার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না, সে নিজেই তার পথটা করে নিতে পারবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নার্সের ব্যাপক চাহিদা থাকার বিষয়টি তুলে ধরেন সৌদি বাংলা চেম্বারের আহ্বায়ক আশরাফুল হক চৌধুরী। বলেন, কারিকুলাম আন্তর্জাতিক মানের হলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও এই পেশার সম্ভাবনা রয়েছে। আপনারা প্রচুর পরিমাণে নার্সিং ট্রেনিং, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, কেয়ার গিভার ট্রেনিং এগুলো আপনারা ভালোভাবে দেন
জয়েন্ট সার্টিফিকেশনের মাধ্যমে আপনারা সৌদি আরব বা মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে ইভেন জাপান এবং কোরিয়াতে আপনারা পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগ সফল হলে দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি প্রশিক্ষিত নার্স বিদেশে পাঠানো সম্ভব হবে। সারা দেশে যেখানে প্রয়োজন 3 লাখ নার্স, ঠিক তার বিপরীতে পুরো বাংলাদেশে রয়েছে মাত্র ৭৯,০০০ নার্স, যা স্বাস্থ্য খাতের জন্য একটি হুমকি। আর এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠিত আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। উন্নত মানের নার্স তৈরির পাশাপাশি রেমিটেন্সেও তারা চাইছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নাটোর। প্রতি বছর দেশে শিশু শ্রম নিরসন দিবস পালন করা হলেও এর বাস্তব চিত্র বদলায়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। রাজধানীর পল্টনের চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম আয়োজিত শিশু শ্রম প্রতিরোধ দিবসের সেমিনারে তিনি একথা বলেন। শ্রম সচিব আরও বলেন, আগামীতে গৃহকর্মীরাও যেন একজন শ্রমিকের মতো সব সুযোগ সুবিধা পায় সে বিষয়ে নতুন করে কাজ করছে সরকার। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের আমলে জন্ম মৃত্যু হার এবং শিশু শ্রম সহ বিভিন্ন খাতের তথ্য নিয়ে এনজিওগুলোকে চাপে রাখা হতো, ফলে দেশের মানুষ সঠিক পরিসংখ্যান জানতে পারত না। সেমিনারে আরও বক্তব্য রাখেন এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শিশু শ্রম মনিটরিং কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট সালমা আলী সহ অন্যান্যরা। আমরা যাতে আমাদের যে শিশুটি আমার কারখানায় কাজ করবে, যে শিশুটি আমার পরিবারের সাথে কাজ করবে, যে শিশুটি আমার সহকর্মী হিসেবে থাকবে, তার প্রতি যাতে যত্নবান হই, তার প্রতি যাতে সদয় হই। আমি অনুরোধ করব আজকে বিত্তমান পরিবার যারা আছেন, আপনারা 2টি করে 3টি করে 4টি করে সন্তানের এই শিশুদের আপনার দায়িত্ব নেয়, এই শিশুদের দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের শিশু শ্রমের যে আমাদের করার গ্রাস, সেই গ্রাস থেকে আমরা মুক্তি পেতে পারি। বাংলাদেশের কি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি শিশুদের উপরে নির্যাতন এটা চায়? কেউ চায় না। শিশুরা কাজ করবে এটা কেউ চায়? তাহলে কেউ যদি না চায়, আমাদের তো অনেক কিছু নিয়ে ডিবেট আছে, কেউ এটা চায়, কেউ ওইটা চায়, কিন্তু এই বিষয়ে তো কারো দ্বিমত নেই। এই শিশু শ্রম নিরসন এটি সরকারের এককভাবে কেউ পারবে না, অথবা আপনারা যারা আছেন তারাও কেউ পারবে না। এটা আসলে একটা সামষ্টিক একটি অংশগ্রহণের বিষয়। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্দর, বিমানবন্দর সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীরা বলছেন, এটি বাস্তবায়িত হলে সময় ও আমদানি খরচ দুটোই কমবে, গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2013 সালে চীনের সাংহাইয়ে মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর পর বিনিয়োগ বাড়ায় পর্যায়ক্রমে 21টি ফ্রি ট্রেড জোন গড়ে তোলে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ফ্রি জোনও দেশি বিদেশি বিনিয়োগের হাব হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে। অবস্থানগত সুবিধা, শিল্পের কাঁচামালের চাহিদা ও বাংলাদেশকে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাবে পরিণত করতে কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য প্রায় 400 একর জায়গা অধিগ্রহণের প্রস্তাবও করেছে তারা। বাইরের দেশের একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের ফ্যাক্টরি করলো, তাদের কার্যক্রম করলো, আমাদের দেশের ম্যান পাওয়ার তারা ব্যবহার করলো, এখান থেকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় সেটা এক্সপোর্ট করলো, বিনিময়ে আমরা কিছু রেভিনিউ পেলাম। সেরকম বিশ্বের বিভিন্ন দেশে এটা আছে। বাংলাদেশেও এই সিস্টেমটা প্রবর্তন করার জন্য চট্টগ্রাম বন্দর থেকে এই ধরনের আমরা একটা উদ্যোগ নিচ্ছি, একটা জায়গা অধিগ্রহণের ব্যাপারে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি। ফ্রি ট্রেড জোন হলে শুল্ক ছাড়াই পণ্য আমদানি, প্রক্রিয়াকরণ, উৎপাদন এবং পুনরায় রপ্তানি করা যাবে। এতে দেশে বিনিয়োগ আকৃষ্ট, নতুন শিল্পের উদ্যোগ ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ফ্রি ট্রেড জোন আইডিয়াটা অবশ্যই একটা ভালো আইডিয়া। এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং আমাদের শিল্পায়নে অনেক সাহায্য করবে। অনেকগুলি পণ্য, রফতানি পণ্য আমরা ওখানে এনে রাখতে পারবো, যেখান থেকে র মেটেরিয়াল আমরা এনে রাখতে পারবো। আমাদের লিড টাইমটা কমবে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়নের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া সৃষ্টি হবে। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে সমুদ্রপথ এখন অনেকটাই অস্থির। এমন বাস্তবতায় ফ্রি ট্রেড জোন স্থাপনকে ইতিবাচক বলছেন
সংশ্লিষ্টরা। বৈদেশিক বিনিয়োগকারী আছে, অনেকদিন কোনো কারণে জাহাজের যদি জট থাকে কিংবা কোনো কারণে জাহাজ যদি দেরিতে আসে তাহলে কিন্তু তাদের এই পণ্যগুলো নিয়ে তারা কিন্তু একটু শঙ্কিত থাকে। তো এরকম ফ্রি ট্রেড জোন যদি থাকে, সেই সব জায়গাতে অনেকগুলো ব্যবস্থাপনা থাকে, গড়ে ওঠে, তারা কিন্তু দ্রুত এগুলোকে আপনার সংকট মোকাবেলা করতে পারবে। ফ্রি ট্রেড জোন হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে দেশীয় মুদ্রায় তুলা, কাপড় সহ বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও কাস্টমস, ব্যাংকিং, শিপিং, C&F সহ সকল সেবা আসবে এক ছাতার নিচে। এতে বাঁচবে সময়, কমবে ভোগান্তি। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান তার ইউরেনিয়ামের মজুদ অন্য কোথাও সরিয়ে ফেলেছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দারা। তারা জানান, ইরানের ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ ফার্দো, নান্তাজ এবং ইস্পাহানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে এবং এই 3 স্থাপনার ইউরেনিয়াম সরানো হয়নি। জাতিসংঘের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং এই ইউরেনিয়াম 60% বিশুদ্ধ। এই মান যদি 90% উন্নীত করা যায় তাহলে তা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। জাতিসংঘের সংস্থার এই বিবৃতিকে আমলে নিয়ে গত 12 জুন ইরানে বিমান হামলা অভিযান শুরু করে ইসরায়েল, আমেরিকা। শুরুতেই খেলার খবর। প্রথম টি-20তে বাংলাদেশকে 7 উইকেটে হারালো শ্রীলঙ্কা। তাতে 3 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। 155 রানের টার্গেটে নেমে মারমুখী ব্যাটিং করেন কুশল মেন্ডিস ও প্রথম নিশাঙ্কা। 28 বলে দলের স্কোরে 78 রান যোগ করার পর নিশাঙ্কা বিদায় নেন। 16 বলে তার সংগ্রহ 42 রান। এরপর রান তোলার গতি কিছুটা কমে গেলেও 3 উইকেটে 159 রান তুলে 6 বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন কুশল মেন্ডিস। এর আগে পাল্লে কেলেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে 46 রান যোগের পর সাজঘরে ফেরেন তানজিদ তামিম। পরের ব্যাটাররা রানের গতি সচল রাখতে না পারায় 5 উইকেটে 154 রানে থামে বাংলাদেশ। 22 বলে দলের পক্ষে সর্বোচ্চ 38 রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। 32 রান করেন মোহাম্মদ নাইম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বিচার শুরু। মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন। রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। এবছর গড় পাশের হার 68.45%। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। যেনতেন ভোটের বিপক্ষে জামায়াত, বলছেন গোলাম পরওয়ার। অগাস্টের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। 2টি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় তালিকাভুক্ত করেনি ইসি। এবং প্রবল বর্ষণ ও উজানের ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলায় বন্যা। বাঁধ ভেঙে ফেনী ও নোয়াখালীতে শতাধিক গ্রাম প্লাবিত। প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।